আমি ব্যক্তিগতভাবে চাই সারাদিন পড়াশোনা করব। অ্যাটলিস্ট লং ফর্ম কিছু দেখব, লং ফর্ম কিছু শুনব। কিন্তু আজকাল আমাকে ওই ছোট রিল, ছোট ছোট টুকরো টুকরো ভিডিও এগুলা দেখার নেশায় পেয়ে বসছে। আমারও সময়টা কখন চলে যায় এগুলা দেখতে দেখতে টের পাই না। বিশেষ করে এই বিশ্বকাপের মৌসুম আসার পরে অলমোস্ট যতগুলো টুইটার অ্যাকাউন্ট ফলো দেওয়া, বেশিরভাগই তো স্পোর্টস বিষয়ক, ক্রিকেট আর ফুটবল নিয়ে। ওই স্পোর্টস বিষয়ক বেশিরভাগ অ্যাকাউন্ট থেকে দারুণ দারুণ সব রিল আপলোড করা হয়। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন, এদুলে চ্যানেল, রোমানো চ্যানেল, সব জায়গায় অসাধারণ সব ফুটেজ। এই খুনসুটি, এই মজার মজার প্র্যাকটিসের দৃশ্য, একজন আরেকজনকে মারতেছে, বলেন ইভেন ফ্যানদের যে সুন্দর সুন্দর রিল আসে, এগুলো রেখে অন্য কিছু ভাবা যায়? গত ২-৩ দিন আগে একটা রিল আমার এমনভাবে চোখ আটকে গেছে, আমি এটা মাথা থেকে সরাইতে পারতেছি না। এখন বিশ্বকাপের মতো সিরিয়াস ইভেন্ট চলতেছে, কিন্তু ওই জিনিসটা অবসেশনের মতো হয়ে গেছে। মনে হলো বিষয়টা নিয়ে একটু গল্প করা যাক। রিলটাতে দেখতেছি যে ইএসপিএন এর একজন উপস্থাপক, ইএসপিএন স্পোর্টসের, ওরা এক্সক্লুসিভলি লাইভ করতেছে আর্জেন্টিনার প্র্যাকটিসের পাশ থেকে। উপস্থাপক বসে লাইভ করতেছেন। তখন ওই ক্যামেরায় দেখা যাচ্ছে পেছন থেকে হঠাৎ করে অনুশীলনের থেকে বের হয়ে আসছে লিওনেল মেসি। একটু দুষ্টু দুষ্টু হাসি নিয়ে উপস্থাপকের পেছন দিক থেকে আগায় আসতেছে। উপস্থাপক দেখতে পাচ্ছে না যে কে আগায় আসতেছে বা কি হচ্ছে। পাশ থেকে একজন নারী ক্রু সম্ভবত, উনি কিছু একটা বলার চেষ্টা করতেছিলেন, তখন মেসি হাত দিয়ে ইশারা করলো, কথা বললো না। সে এসে পেছন থেকে উপস্থাপককে জড়ায় ধরলো, জড়ায় ধরে গালে এখানটায় একটা চুমু খেলেন। তো ওই জড়ায় ধরাতেই উপস্থাপক টের পেয়ে গেছে যে লোকটা লিওনেল মেসি। লিওনেল মেসি ছাড়া তাকে এই পৃথিবীতে এইভাবে কেউ জড়ায় ধরবে না লাইভ চলাকালীন। কারণ এই উপস্থাপকটা হচ্ছে কুন আগুয়েরো, সার্জিও আগুয়েরো। এই যে দুই প্রাণের বন্ধু, এই দুই প্রাণের বন্ধুর এই দুষ্টুমি দেখে লিওনেল মেসির কাছ থেকে এই দুষ্টুমিটা এই বয়সে, এই ৩৯-এ দাঁড়ায়ও যে দুষ্টুমিটা, ওই যে বন্ধুত্ব, এর কিছুতে ভাটা পড়েনি তো। এটা দেখে মনে হলো যে একটু এদের বন্ধুত্বটা নিয়ে কথা বলার দরকার। আমাদের প্রজন্মের যারা, আমাদের পরের প্রজন্মের যারা, তাদের তো আসলে কোন আর মেসির যে ফ্রেন্ডশিপ, এটা তো মোর দ্যান ফ্রেন্ডশিপ, যেটাকে কোন ফিফার একটা ইন্টারভিউতে বলছিল যে ওল্ড ম্যারিড কাপল। মানে বুড়ো হয়ে যাওয়া দুই স্বামী স্ত্রীরা যেরকম পরস্পরের সঙ্গে সবসময় ঝগড়া করে, খুনসুটি করে, এরকম তাদের বন্ধুত্ব। ওই রুমমেট হিসাবে তারা ওরকম জীবনযাপন করে। তো সেই কাপলকে নিয়ে আমি আজকে একটু গল্প করব, যে ওদের শুরু থেকে কি অসাধারণ একটা রিলেশন, এবং এই রিলেশনের মাঝে কীরকম একটা বিরহ, কীরকম কিছু জিনিস এসে হাজির হয়ে মেসিরে একা করে দিছে। মেসি এখনো ওই কোণের জন্য একটা বিছানা ফাঁকা রেখে রুমটাতে একা থাকে। এই গল্পটা একটু আসেন আজকে করি। কোন আর মেসির প্রথম দেখা হলো ২০০৫ সালে নেদারল্যান্ডসে। তখন যুব বিশ্বকাপের জন্য ক্যাম্প করা হচ্ছে ওখানে। মানে দল ডাকা হচ্ছে, ডাইরেক্ট ক্যাম্পেই যোগ দিছে মেসি। এর আগে কোনো দিন ওর সঙ্গে আর্জেন্টিনার ওর বয়সী খেলোয়াড় কারো পরিচয় হয় নাই। এখন দুজনের স্ট্যাটাসটা একটু দু ধরনের। মেসির ব্যাপারটা গল্প করছি বিভিন্ন সময়, সংক্ষেপে বললে মেসি কখনোই আর্জেন্টাইন কোনো স্ট্রাকচারে এর আগে খেলেও নাই, পরিচয়ও হয় নাই। মেসি ওই যে রোজারিও ছাড়ছে ছোটবেলায়, তারপর থেকে কোনো আর্জেন্টাইন স্ট্রাকচারে কখনো পরিচিত হয় নাই। আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের লোকজনও ওকে ফিজিক্যালি খুব একটা চেনে না। ২০০৫ সাল, তখন কিন্তু টিভিতে ওকে দেখা যায় না। মনে রাখতে হবে যে ও তখনও সিনিয়র বার্সেলোনা টিমে অভিষেক হয় নাই, ফলে ওকে দেখে চেনার কোনো উপায় নাই। সবাই একটা মিথের মতো জানে যে আর্জেন্টিনার একটা ছেলে লা মাসিয়াতে বিষয় বালক, সে ওখানে বার্সেলোনা কাঁপাচ্ছে বা কাঁপাতে যাচ্ছে, এবং ওকে আনার গল্পটা তো খুবই ইন্টারেস্টিং। ওমর সাউতো পাপুয়া ছিলেন ওদের এজিজাতে, যে এএফ এর হেডকোয়ার্টার, সেটার প্রধান লজিস্টিকের প্রধান ছিলেন। উনি একটা ম্যাজিক্যাল কাজ করছিলেন। মূলত ব্যাপারটা শুরু হয় বিএলসার হাত ধরে। বিএলসাকে বার্সেলোনা থেকে কেউ একজন, কোনো একজন স্কাউট বা কেউ, বিএলসা ভক্ত মানুষ তো স্পেনে কম না, কোচিং যারা করে তারা সবাই বিএলসা ভক্ত। খোদ পেপ গার্দিওলার গুরু, পেপ গার্দিওলা তাকে একদম দ্রোণাচার্যর মতো গুরু মনে করেন, এবং নিজে কোচিং শুরু করার আগে এসে সেশন করে গেছেন ইয়ের কাছে, বিএলসার কাছে। ওখান থেকে কেউ একজন হতে পারে, গার্দিওলাই,
ভিডিও ফুটেজ পাঠাইছিল। কিভাবে পাঠাইছিল আজকে আর আমার জানার উপায় নেই। বিএলসি এই জিনিসটা দেখে তৎকালীন যুব প্রজেক্টের যে চেয়ারম্যান হোসে পেকারম্যান, পরে যুব দলের কোচ, পরে ন্যাশনাল টিমের কোচ, হোসে পেকারম্যানকে এটা দিছিলেন। বিএলসা তখন ন্যাশনাল টিমের কোচ 2002-03 দিকে। দুইয়ে বিএলসা ওই ফুটেজটা পেয়ে দেখে মুগ্ধ হয়ে ওই ফুটেজটা দেন পেকারম্যানকে, যে বাচ্চাটাকে লক্ষ্য রাখো, এই বাচ্চাটা বিগ থিং হতে যাচ্ছে আর্জেন্টিনার। পরে পেকারম্যান আবার এটা তখনকার যে যুব দলের কোচ 3-4-এ সেই তোকাল্লি, এখন যে তোকাল্লি হচ্ছে জাতীয় দলের গোলকিপিং কোচ, তার বাবা হুগো তোকাল্লি ফেমাস কোচ ছিলেন, বিশেষ করে যুব পর্যায়ে আর্জেন্টিনায় কিংবদন্তি টাইপের কোচ ছিলেন। হুগো তোকাল্লিকে পেকারম্যান দায়িত্ব দেন যে তুমি এই ছেলেটাকে স্কাউটিং করবে, স্কাউটিং করে অনতিবিলম্বে এটাকে জাতীয় দলে আনবে, তারপরে বাকিটা আমি দেখব। তোকাল্লি ওকে মেইস কোর্স করেন 3 বা 4-এ, যে 3-4-এ ওরে ডাকেন নাই। কিন্তু তোকাল্লি ব্যাপারটা ধাক্কাটা খাইছিলেন হচ্ছে 3 বা 4-এ কোনো একটা টুর্নামেন্ট খেলতে, নাকি 5-এরই শুরুর দিকে আর্জেন্টিনা যুব দল আসছিল কাতারে। কাতারে আবার তোকাল্লির একটা ব্যাপার ছিল, ওই রাতে খাবার পর উনি হাঁটতে বেরোতেন, সঙ্গে ওমর সাউতকে নিয়ে বেরোতেন। ওমর সাউত হচ্ছে পাপুয়া, গত বছর মারা গেলেন, তাকে নিয়ে আলাদা কন্টেন্ট করছিলাম। পাপুয়াকে নিয়ে বের হচ্ছেন, হাঁটতেছেন, পাপুয়াকে সঙ্গে রাখতেন, একা একা হাঁটবেন। তোকাল্লির তখন বয়সও হয়ে গেছে, তো দুজনে হাঁটতেছেন রোজকার মতো। হঠাৎ করে স্পেন দলের ফিজিওর সঙ্গে দেখা হয়েছে, স্পেন যুব দলের। ও ফিজিও তোকাল্লিকে চিনে সালাম আদাব দিছে, দিয়ে বলছে যে আপনারা তো লামেসিয়ার ছেলেটাকে নিলেন না, বার্সেলোনার ওই ছেলেটাকে, ওকে আমরা নিয়ে নিব, ভালো করছেন না নিয়ে। তখন তোকাল্লির মনে পড়ছে, হায় হায়, এই ছেলেটাকে তো ডাকা হলো না, কিসাম মেসি, কিসাম মেসি। উনি সঙ্গে সঙ্গে ওমর সাউতকে বললেন যে ওমর, এই যে দেশে ফিরবো আমরা দুদিনের মধ্যে, দেশে ফিরে তোমার প্রথম এবং প্রধান কাজ কিন্তু এই ছেলেরে খুঁজে বের করা, এর ফ্যামিলির অ্যাড্রেস খুঁজে বের করে, এর সঙ্গে কথা বলা এবং বলা যে আমরা ওরে ন্যাশনাল টিমে নিব, যুব দলে নিব, আমরা বিশ্বকাপে নিয়ে যাব ওকে। ওমর পড়লেন বিপদে। এর আগে যত খেলোয়াড়কে, সব তরুণ খেলোয়াড়কে ফোন দেওয়ার কাজটা ওমর নিজে করতেন। ওমর সাউতো ইয়ে ছিলেন, যদিও লজিস্টিক ম্যানেজার জিএম হিসাবে রিটায়ার করছেন, আসলে চতুর্থ শ্রেণীর কর্মচারী বলতে আমরা যা বুঝি তাই ছিলেন তখন। তো ওমর এরে জিজ্ঞেস করেন, এ কোচরে ও কোচরে, কেউ বলতে পারে না। কয়েকটা ক্লাবেও ফোন দিছেন, ইভেন রোজারিওতেও উনি ফোন দিছেন, কেউ বলতে পারে না। নিউ ওল্ড বয়েজে ফোন দিয়েছেন, তারা বলে বাবারে আমার সঙ্গে যোগাযোগ ছিল তো বহুকাল আগে, এখন তো ওদের কেউ আর দেশে থাকে না, ওরা সব স্পেনে থাকে। তো উনি কি করবেন কি করবেন, তখন ওরা বলল, নিউ ওল্ড বয়েজের ওরা বললো যে একটা উপায় আছে, ওই মেসির দাদি থাকে হচ্ছে রোজারিওতে, আপনি ডিরেক্টরি দেখে মেসির দাদিরে ফোন দেন। কাজটা খুব সোজা মনে হয়েছে। পাপুয়া কি করছেন, পাপুয়া মানে ওমর সাউতো, উনি বের হয়ে গেছেন সামনে একটা ফোন ফ্যাক্সের দোকান, ফ্যাক্স ছিল কিনা জানি না, ফোনের সঙ্গে ফ্যাক্স চলে আসছে, তখনকার দিনে ওরকমই ছিল আমাদের দেশে, ফোনের দোকান। ওখানে গিয়ে ডিরেক্টরিটা নিয়ে বুথে গেছেন, যে মেসি নামে কয়টা আর ফ্যামিলি হবে, 2-3টা একটু ট্রাই করলে পেয়ে যাবো। গিয়ে দেখেন 3 পাতা জুড়ে মেসিদের নাম। ওই রোজারিওর ওই অঞ্চলে হচ্ছে মেসি খুব জনপ্রিয় পদবী। এখন উনি কারে ফোন দিবেন, উনি কি করছেন, এদিক ওদিক তাকায় পাতা 3টা ছিঁড়ে পকেটে ঢুকায় ফেলছেন, ঢুকায় নিজের বাসায় একটা ফলস কল করে বেরোয় আসছেন। পরে ইন্টারভিউতে বলতেছিলেন, যদি একেবারে কল না করি তাহলে তো বেরোলে বলবে যে এতক্ষণ ধরে তুমি বুথে তাহলে করলে কি। আমি বেরোয় আসছি, বেরোয় আসে ওই অফিসে তো ফোন আছে, এবার একজন কোচের রুমে গিয়ে বা কোনো একজন কর্মকর্তার রুমে গিয়ে বলছেন যে আমি 1 ঘন্টা তোমার ফোন ইউজ করব, আমি এরকম এই ছেলেরে খোঁজার জন্য নানা জায়গায় ফোন দেবো। 20-25 মিনিট অন্তত 25-30টা নাম্বারে ফোন দিয়েছেন, অমুক মেসি তমুক মেসি, কোনোটাই লাগে না। হঠাৎ করে এক মেসির নাম্বারে ফোন দেওয়ার পরে ওই দাদির নাম্বারে লেগে গেছে। তো মেসির দাদি বলতেছেন যে ওরা তো এখানে থাকে না, ওরা তো ফুল ফ্যামিলি থাকে বার্সেলোনায়, তো আমি তোমাকে, আমি ওদের নাম্বার ডাইরেক্ট আমি আসলে জানি না, হয়তো সম্ভবত ওই যে ফ্যামিলিগুলোতে একটা ইয়ে থাকে না, হুটহাট করে নাম্বার দেওয়া যাবে না, ও বয়স্ক মানুষ, উনিও হয়তো ট্রাস্ট করতে পারেন না। বলছেন ঠিক আছে, তুমি যেহেতু এফএ থেকে ফোন দিছো, আমি ওর চাচার নাম্বার দিচ্ছি। চাচার নাম্বারে ফোন দিচ্ছেন এবার ওমর সাউতো। চাচা সব শুনে টুনে বলতেছেন যে দেখেন ওরা আসলেই এখানে থাকে না, এখন আমি ওর বাবার নাম্বার আপনাকে দিতে পারি, মানে ওদের বাসার নাম্বার। তখন ওমর সাউতো ফোন দিলেন, সেখানেও একটা কেলেঙ্কারি হলো। ওমর সাউতো ফোন দিয়ে যখন হোর্হে মেসিরে সরাসরি লাইনে পেলেন, বললেন যে আমি আপনার ছেলে লিওনার্দো মেসিকে আর্জেন্টিনার দলে ডাকার ব্যাপারে কথা বলতে চাই। তো হোর্হে মেসি, আজকে যিনি অসুস্থ, হোর্হে মেসি শুনে বললেন যে আমরা এরকম একটা কলের অপেক্ষায় দীর্ঘদিন ধরে আছি,
ও সবসময় বলে কবে এফএ থেকে ফোন আসবে। অবশেষে ফোনটা আসছে, খুব ভালো হয়েছে, কিন্তু ছেলেটার নাম লিওনার্দো না, ওর নাম লিও। আই থিঙ্ক যে ওর সম্পর্কে এখন থেকে এএফএ একটু খোঁজ খবর রাখবে। তো ওমর সাউ তো বলতেছেন, তখনই আমি থতমত খেয়ে গেলাম যে আমি এল মেসি দেখে ভাবছিলাম এটা লিওনার্দো মেসি হবে, ওটা যে লিওনেল মেসি, লিও মানে লিওনার্দো না লিওনেল, এটা বুঝতে পারি নাই। এবং সেই ভুলটা দিয়েই কিন্তু আগুয়েরোর সঙ্গেও তার খাতিরের শুরু। আগুয়েরো ততদিনে লোকাল মাস্তান। আগুয়েরো ইন্ডিপেন্ডেন্টে খেলে। ইন্ডিপেন্ডেন্টে আমার কাছে মনে হয় যে একটু মাস্তানরাই খেলে। অবশ্য আর্জেন্টাইন লোকাল ফুটবলে যারা খেলে প্রায় সবাই ওই বয়সে মাস্তান থাকে। আর কেবল উঠতি বয়স 2005 সাল, তখন 17-18 বছর বয়স, তখন কে কারে কেয়ার করে। আর ও আর্জেন্টিনায় তখন বেশ বড় স্টার, বেশ বড় স্টার। ও গেছে যুব বিশ্বকাপে, আমার চেয়ে বড় ক্যাডার কে আছে। গেছে গিয়ে দেখে ও সবাইরে চেনে, ওই দলের সবাই ওর পাশে যারা আছে সবার সঙ্গে বেশ রসিকতা টতা করতেছে। কিন্তু ডিনারে গিয়ে দেখে একটা নতুন ছেলে জয়েন করছে। এই নতুন ছেলেটা ও ডিনার রুমে ঢোকার আগে ঢুকছে। ঢোকার পরে সবাই তার বুট নিয়ে কথা বলতেছে। সবাই তারা জিজ্ঞেস করতেছে এই বুটটা কোত্থেকে আনছো, এত সুন্দর বুট আমরা কোনোদিন দেখি নাই, এত দামি বুট। ওই ছেলেটা বেশি কিছু বলে না, বেশি বলতেও পারে না, শুধু বলে এটা ইউএসএ থেকে এনে দিছে। কে এনে দিছে, বাবা কারে দিয়ে আনাইছে, ও ঠিক জানে না। আগুয়েরো বলতেছে এটা কে, আর্জেন্টিনার কিট পরা, একটা ইউএসএ থেকে আনা বুট পরা ছেলেটারে আমি চিনি না। ও খুব মাস্তান ভাব নিয়ে কাছে গেছে, কাছে গিয়ে জিজ্ঞেস করছে তোমার নাম কি। বলছে লিওনেল, লিওনেল মেসি। প্রথমেই বলছে শুধু লিওনেল, তখন আগুয়েরো বলছে কি, আবার লিওনেল মেসি, আস্তে আস্তে বলছে লিওনেল মেসি। বললে এটা কেমন নাম, মেসি কারোর নাম হয় নাকি, ভালো করে বলো। তো বলছে লিওনেল আন্দ্রেস মেসি। তো বলতেছে মেসি না, আমি তোমার তাহলে লিওনেল বলেই ডাকি। তুমি কোথা থেকে আসছো কি। পরে পাশ থেকে এক ছেলে বলতেছে এই শুনিস নি, এই সেই বার্সেলোনার ওই যে বিস্ময় বালক। শুনে আগুয়েরো বলতেছে তুমি নাকি খুব ভালো ফুটবল খেলো। পরে দুজনের কথাবার্তা শুরু হলো, পরদিন দুজনে মাঠে হাঁটতেছে হাঁটতেছে হঠাৎ করে কোচ এসে বললেন যে তোমরা দুজন রুমমেট, এই কোন আর লিও, তোমরা দুজন একসঙ্গে থাকবে। সেই শুরু হলো দুজনের একসাথে থাকা। তারপর থেকে কোন আগুয়েরো হার্ট অ্যাটাক করার আগ পর্যন্ত কখনো দুজনে জাতীয় দলের কোনো লেভেলের জাতীয় দল, এরপর তো ওরা আন্ডার 20 থেকে শুরু হলো, তারপরে অলিম্পিক টিম, ন্যাশনাল টিম, কতগুলো বিশ্বকাপ খেললো একসঙ্গে, কতগুলো কোপা, জীবনের কত পানি নদী দিয়ে গড়ালো, কিন্তু কখনো রুমমেট হিসেবে তারা আলাদা হয় নাই। সাধারণত জাতীয় দলগুলোতে রুমমেট জুটিটা সহজে ভাঙে না, ওটা যেমনই হোক যদি কেউ বাদ না পড়ে রুমমেট ভাঙে না জুটি। তো মেসি আর কুন আগুয়েরো কেউই খেলা চল অবস্থায় টিম থেকে বাদ পড়ে না, দু একবার ইঞ্জুরি অসুস্থতা থাকলে ওরা রুমমেট নেয় নাই, ওরা বলে দিছে যে আমরা অন্য কোনো রুমমেটের সঙ্গে থাকবো না। এর ভিতরে দুজনে তো জাতীয় দলের হয়ে দেখে নাই হেন কোনো দৃশ্য এই পৃথিবীতে নাই, বেশিরভাগই কষ্টের দৃশ্য দেখছে। ওই স্বপ্নের মতো শুরু, তারপরে কষ্টের বেদনায় শেষ। একে একে 3টা ফাইনাল দুজনে একসঙ্গে হারছে, পরস্পরের নামে অনেক সমালোচনা শুনছে, পরস্পরকে সান্ত্বনা দিছে, পরস্পরকে টিকায় রাখছে। হ্যাঁ, শেষ বেলায় এসে দুজনে একসাথে একটা শিরোপা জিতেই আসলে জেতার পরপরই বিচ্ছিন্ন হয়েছে। এই সময় বিচ্ছিন্ন হওয়ার কথা ছিল না, কিন্তু স্রষ্টা অন্তত এটুকু করছেন যে বিচ্ছিন্ন হওয়ার আগে দুজনে মিলে একটা শিরোপা জিতছে, কোপা আমেরিকাটা জিতল। এরপর তো আসলে ব্যাপারটা এমন ড্রামাটিক হলো, কোন আর মেসির দীর্ঘদিনের ইচ্ছা ছিল একসঙ্গে বার্সেলোনায় খেলবে। কোন যখন অ্যাটলেটিকোতে খেলে তখন থেকে বহুবার 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 মেসি করছে, চেষ্টা করছে যে কোনকে বার্সেলোনায় আনা যায় কিনা, হয়ে ওঠে নাই। ওই বিডে মেলে নাই, নানা রকম কারণে মেলে নাই, হয় নাই। শেষ পর্যন্ত কোনের ডিলটা ফাইনাল হলো, কোন বার্সেলোনায় জয়েন করলো। ঠিক তার কিছুদিন আগে ওই মহা বিতর্কিতভাবে কাঁদতে কাঁদতে সেই আরেকটা টিস্যু পেপারে চোখ মুছে মেসি তার বার্সেলোনা ছেড়ে চলে গেল পিএসজিতে। কোন গিয়ে পৌঁছালো একটা ফাঁকা বার্সেলোনায়। ও ওখানে স্রষ্টার একটা আশীর্বাদ যে কোনকে ওটা সহ্য করতে হয় না বেশি দিন। বার্সেলোনায় খেলতেছে আগুয়েরো, কিন্তু মেসি নাই পাশে। এই দৃশ্য আগুয়েরোর জন্য সম্ভবত আক্ষরিক অর্থেই হৃদয় ছেঁড়া, বেদনারত। এই জন্যই সম্ভবত স্রষ্টা তার ওরকম একটা অভিশপ্ত পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়ে মাঠ থেকে তুলে নিয়েছেন চিরতরে। ওর হার্ট অ্যাটাক করলো পরপর দুবার,
প্রথমবার হার্ট অ্যাটাক করার পরেও চেষ্টা করছিল কিছুদিন খেলার, বার্সেলোনার হয়ে তেমন খেলা হয় নাই, আর্জেন্টিনার হয়েও আর পারলো না। তারপরে তো স্থায়ীভাবে ফুটবলকে বিদায় জানালো। তার ভিতর দিয়ে আসলে ওই যে দুই রুমমেটের যেটাকে আগুয়েরো বলে যে ওল্ড কাপল, ওল্ড ম্যারিড কাপল, ওই যে সম্পর্কটা, ওই সম্পর্কটা আনুষ্ঠানিকভাবে ছিন্ন হলো। এখন সেই সম্পর্কটা কেমন ছিল, এটা দুজনের অজস্র সাক্ষাৎকারে বারবার উঠে আসে। এই সম্পর্কটা আসলে আপনি ওল্ড ম্যারিড কাপল দিয়ে বুঝতে পারবেন। মানে ওদের দুজনের স্বভাবে অনেক বৈপরীত্য ছিল। কোন লেট নাইট জাগতো, জেগে টিভিতে নানা রকম শো দেখবে, আর মেসি হচ্ছে আর্লি ঘুমাবে। মেসি শব্দ হলে, মেসি মিউজিক চালায় ছাড়া ঘুম ভালো হয় না, আর কোন ঘুমালে ফোনের ভাইব্রেশনেও সমস্যা হয়। মেসি আর্লি উঠে ওয়াশরুমে যেতে চায়, কোন তারও আগে উঠে ওয়াশরুম দখল করে রাখে। এ নিয়ে মেসি বাইরে বসে চিল্লাপাল্লা করে। কোন খুব চিল করে রাখে এসিটা, টেম্পারেচার পারলে 15-র নিচে নামায় রাখে। মেসি বেশি ঠান্ডা সহ্য করতে পারে না, শুধু চিৎকার করে, এই তুমি এত ঠান্ডা করছো কেন রুমটা, টিভিতে এত শব্দ কেন, রুমটা এত এলোমেলো করে রাখছো কেন। সকালবেলায় উঠে যেহেতু কোন একটু দেরিতে উঠতো, ও উঠেই অভিযোগ করতো কোন, তুমি ওই যে যে স্ন্যাক্স রাখা ছিল ফ্রিজে ওটা খেয়ে ফেলছো। মেসি বলতো, আমি কখনোই বাড়তি জিনিস খাই না, এটা তুমি নিজে খেয়ে ঘুমাইছো। এ নিয়ে সারাটা সময় দুজনের খটোমটো হতো। ডিনারের টাইম 10 মিনিট ফিক্স ছিল, দুজন একসঙ্গে ডিনার করতে নামতো। 10 মিনিটের বেশি যদি দেরি হতো, এই মেসি খুব চিল্লাপাল্লা করতো। চিল্লাপাল্লা তো, মেসি তো শাউট করার লোক না, খুব গজগজ করতো। হ্যাঁ, এতক্ষণ বসে ডিনার করতেছো তুমি, এখন উপরে গিয়ে আমাদের ঘুমায় পড়া উচিত, কালকে সকালবেলায় প্র্যাকটিস আছে। এই যে সার্বক্ষণিক পরস্পরের নিয়ে অভিযোগ, এবং দুজনেরই সার্বক্ষণিক অভিযোগ ছিল। শুধু একটা ব্যাপারে মিল ছিল, সেটা হচ্ছে যখন ডিনারের পরে মেসি বলতো যে এখনই ঘুমায় পড়তে হবে, তখন কোন কোত্থেকে কার্ড বের করে ফেলতো, তাস বের করে ফেলতো। তাস বের করলে মেসি ঠান্ডা, ওকে আসো এক রাউন্ড খেলি, এ করে কোন নাকি বহু রাত তারে ঘুমাইতেই দেয় নাই। ওই খেলতেছে খেলতেছে করতে করতে রাত পার হয়ে গেছে। ব্যক্তিগত জীবনে ওরা পরিবারের চেয়ে বেশি ছিল। এমন অবস্থা ছিল যে মেসির বউ বাচ্চারা বাদে, মেসির ইনার সার্কেল, বউ বাচ্চা, বাবা, মা, এই বাদে ইনার সার্কেল বলতে একজনই ছিল, সেটা হচ্ছে কুন, এবং পরে কুনের বউ, মানে ম্যারাডোনার যে মেয়েটা। ওখানে আবার একটা সুবিধা হলো, কুন প্রথম বিয়ে করলো তো ম্যারাডোনার মেয়েরে, আবার ম্যারাডোনার পুত্র সমূহ হচ্ছে মেসি। ফলে ওরা কেমন শালা ভগ্নিপতি একটা রিলেশন হলো, যে ম্যারাডোনা ছেলের মতো দেখে হচ্ছে মেসিরে, আর আপন জামাই হচ্ছে কুন। তো সেই মিলে সেটাও একটা ওদের খুনসুটির বিষয় হয়ে দাঁড়ালো। আবার আগুয়েরোর তো বিয়েতে বেস্ট ম্যান, ওই যে ক্রিশ্চিয়ানদের বিয়েতে হচ্ছে প্রিয়তম বন্ধুকে সঙ্গে রাখতে হয়, সে হচ্ছে ওই বিয়েতে হাত ধরে বিয়ের আসর পর্যন্ত নিয়ে যায়। তো আগুয়েরোর বিয়েতে বেস্ট ম্যান মেসিই ছিল, মেসিই হাত ধরে নিয়ে গিয়ে তারে ওই ম্যারাডোনার মেয়ের হাতে তুলে দিছিল। কিন্তু কাজটা মেসি খুব সফলভাবে করতে পারে নাই, কারণ বিয়েটা তো পরে ভেঙে গেল। যাক, এই যে পরস্পর বিরোধিতা, দুজন, একজন প্রচণ্ড দুষ্টু, আর একজন মানে খুবই ইন্ট্রোভার্ট এবং শান্তিতে জীবন কাটাইতে চায়, একটু সময় মতো ঘুমাইতে চায়, নিরিবিলি থাকতে চায়, রাত জাগতে চায় না। এরকম দুটো লোক এক হলো কি করে, এরকম দুটো লোক কিভাবে প্রায় 20 বছরের জন্য বন্ধুতে পরিণত হয়ে গেল, অচ্ছেদ্য আত্মায় পরিণত হয়ে গেল, এটা মেসি খুব ভালো লিখছে কুনের অটোবায়োগ্রাফির যে ইন্ট্রোতে। ওখানে ইন্ট্রোটা মেসির লেখা। ওখানে ও বলছে যে আমার যত বন্ধু সবাই হচ্ছে এই দুষ্টুমি পায় সবার কাছ থেকে, টাইম পাসিং পায়, কার্ড খেলা পায়, কিন্তু আমার মনে হয় শেষ পর্যন্ত আমাদের ওই আত্মার যে কোমলতা, এটা আসলে দুজনের প্রায় একেবারে হুবহু একই রকম। মানে আমরা দুজন একই রকম জিনিসে কষ্ট পাই, একই রকম জিনিসে আনন্দ পাই, একই রকম জিনিসে আমরা মজা পাই। আমরা বলটাকে একই রকম ড্রিবল করে মজা পাই, একই রকমভাবে গোল করলে আনন্দ পাই। এই যে আমাদের আসলে আবেগের একাত্মতা, আমাদের খুনসুটি, আমাদের পছন্দ কিছুই মেলে না, কিন্তু আমাদের আবেগের একাত্মতা, এটা সম্ভবত পৃথিবীতে আমি আর কোথাও পাবো না, আর পাই না। এবং ওখানেই সে লিখছে যে যখন কোন হার্ট অ্যাটাক করে ফুটবলকে বিদায় জানালো, তখন আমি একা হয়ে গেলাম, একদমই ও আমারে একা ফেলে গেল। আমার আর ওইভাবে কেউ ছিল না সঙ্গে। কথাটা ছিল না, না আমার আর তো কেউ নাই,
আমি একাই হয়ে আছি, কোন চলে গেছে, আমি একা হয়ে গেছি। এ কথাটা কথার কথা না, মানুষ কথায় কথায় বলে না অমুক আমার বন্ধুটা আমার জীবনে ছিল, ও চলে গেছে, আমি একা হয়ে গেছি। এটা মেসির জন্য কথার কথা না, সত্যি কথা। সে আর ওই জায়গাটায়, কোনের ওই জায়গাটায় কাউকে নেয় নাই। হ্যাঁ, তার বন্ধুত্বে কোনো ঘাটতি পড়ে না কোনোদিন। হিগুয়েন তার ভালো বন্ধু, ডি মারিয়া খুব ভালো বন্ধু, ইভেন অনেক প্রাচীন না হলেও জেনারেল ওটামেন্ডিও তার ভালো বন্ধু। এরকম বন্ধুর তার অভাব নাই। আর আজকাল তো দেখি বাচ্চা ছেলে পেলের সঙ্গেও বন্ধুর মতো মেশে, মানে ওর আক্ষরিক অর্থে থিয়াগোর চেয়ে খুব বেশি বড় হবে না, একেবারে ছোট যে ব্যাচটা ঢুকছে আর্জেন্টিনা দলে, এদের সঙ্গেও বন্ধুর মতো মেশে। কিন্তু ওই কোনের জায়গাটা কাউরে দেয় নাই। এইটা দেখেন, মানে সে এখন একা থাকে। ওরা যখন আস্তে আস্তে বড় হয়েছে তখন দুজন বিশ্বের সবচেয়ে বড় সুপারস্টার তো, একজন ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো সুপারস্টার বা স্প্যানিশ লিগ, আরেকজন তো সর্বকালের সেরা তারকা। দুজনকে ওরা এএফএ সবসময় সুইট দিয়ে রাখতো। সুইটের ভিতরেও ও একটা রুমেই থাকতো। ওই যে জায়গাটা, ওই জায়গাটায় মেসি আর কাউকে ঢুকতে দেয় নাই, আর কাউকে রুমমেট করে নাই। এটা আপনার মনে হইতে পারে ক্রিকেটের প্র্যাকটিস থেকে যে ক্যাপ্টেন এত বড় ফিগার, তাহলে রুমমেট নিবে কেন? না, এটা ট্র্যাডিশন না। কোনো কোনো দেশে একটু বড় ফিগাররা একা রুমে থাকেন, ফুটবলাররা। কিন্তু লাতিন আমেরিকায় এটা খুব বিরল ব্যাপার, যে যত বড় তারকাই তুমি হও না কেন, তাতে ফেনোমেনন রোনালদো হও, রিভালদো হও, যেই হও, রুমমেট সহ থাকতে হবে। এটা পছন্দ করা হয়, ফেডারেশন এইভাবেই চায় যে তুমি রুমে আরেকজনের সঙ্গে থাকো, একা থাকো না। তো ও আর কাউকে এটা, ও এএফএ কে রিকোয়েস্ট করছে যে আমাকে বাকিটা জীবন যতদিন আমি আর্জেন্টিনা দলের হয়ে খেলি আমার রুমে আর কাউকে দিয়েন না। না, দুটো রাত এর ভিতরে ব্যতিক্রম ছিল, দুটো রাত ব্যতিক্রম ছিল। এই ২০২২ সালে লুসাইল ফাইনালের আগের আগের রাতটায় বিকালে সেশন ছিল, প্র্যাকটিস সেশন শেষ করে রুমে ফিরতে ফিরতে লিওনেল মেসিদের সন্ধ্যা হয়ে গেছে। ফ্রেশ না হয়ে সরাসরি মেসি তার অভ্যাস মতো নিজের রুমে চলে আসে। রুমে এসে সে দেখে আলো জ্বালানো, তার বেডমেট, তার রুমমেট ওই কুন আগুয়েরও রুমে বসা। মানে লিওনেল মেসি পরে বলছে যে সে তার জীবনে এরকম সারপ্রাইজড, এরকম চমকে ওঠার মতো ব্যাপার এর আগে খুব একটা হয় নাই। এতকাল পরে, আজকে প্রায় ২.৫টা বছর পরে কোত্থেকে কোন আবার সেই রুমে আসলো? কোন নাই বললেই তো আমার রুমমেট নাই, তাহলে আমি কারে দেখতেছি? এটা আসলে এএফ এর একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট ছিল। কুন আগুয়েরো সহ আর্জেন্টিনার এই দীর্ঘ না পাওয়ার পথের যারা সৈনিক, তাদের সবাইকে তাপিয়া, মানে বোর্ড প্রেসিডেন্ট, স্পেশাল অ্যারেঞ্জমেন্টে টিমের খুব কাছাকাছি রাখছিলেন। তারা সবাই খেলার দিন একদম ভিআইপি গ্যালারিতে বসতো, মাঠের যতটা কাছে থাকা যায়। প্র্যাকটিসের সময় তাদের অ্যাক্সেস ছিল খুব কাছাকাছি আসার, একেবারে প্র্যাকটিসে যেতে পারতো না। ইভেন ওই দল থেকে যারা বাদ পড়ছিল শেষ মুহূর্তে, কোরেয়া বা এই যে লে সোলসো, এদেরও রাখা হয়েছিল। এরকম ৮-১০ জনের একটা বহর ছিল, ফলে প্রতিদিন এদের সঙ্গে দেখাশোনা হতো। কিন্তু ফাইনালের দুদিন আগে স্কালোনি এটা প্রস্তাব করলেন তাপিয়াকে, যে কোনো একটা উপায়ে কুন আগুয়েরোকে লিওনেলের রুমে পাঠান, লিওর রুমে রাখার ব্যবস্থা করেন। তাহলে ও যেটা হবে, ও চরম রিল্যাক্স থাকবে, ওকে রিল্যাক্স রাখার দায়িত্ব কুন নিয়ে নেবে। কুন যদি ওরা ২ রাত ওর সঙ্গে থাকে, ও কোনো স্ট্রেসে থাকবে না। ফাইনালের আগে তো একটা ভয়াবহ স্ট্রেস পড়ে। তখন এএফএ ফিফার কাছে অ্যাপ্লাই করলো, এটা ৩ দিন লাগছে অনুমোদিত হইতে। তা নাহলে আরও একটু আগে হয়তো সেমিফাইনাল থেকেই কোন ওর রুমে থাকতো। এএফএ অ্যাপ্লাই করলো যে তাদের সহকারী কোচ হিসাবে একে নথিভুক্ত করা হোক, কুন আগুয়েরোকে। কোনো একটা পদ না পেলে কিন্তু আপনি যতই খাতিরের লোক হন, আপনি কোনোভাবেই টিম হোটেলে এন্ট্রি পাবেন না, টিম হোটেলে রাত কাটাতে পারবেন না, এবং মাঠে নামতে পারবেন না, মানে ডাগ আউটে যেতে পারবেন না। ফলে এই জিনিসগুলো এনশিওর করার জন্য এই কাজটা করা হলো। এবং যখনই কার্ডটা পেয়ে গেল কুন আগুয়েরো, তখনই সে গিয়ে হাজির লিওর রুমে। এবং আপনারা জানেন শেষ পর্যন্ত দৃশ্যটা কেমন হয়েছে, যে কোন কিন্তু একটা মেডেলেরও মালিক হয়েছে। আমরা কিন্তু অফিসিয়ালি বলতে বাধ্য যে কুন আগুয়েরো বিশ্বকাপ জয়ী খেলোয়াড় না, বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন। কেননা সে সহকারী কোচ হিসাবে একটা মেডেল পাইছে, সে এনলিস্টেড বিশ্বকাপ জয়ী। সেটা হয়েছে ওই ঘটনার ফলে, তাকে বাদ দিয়ে মেসি বিশ্বকাপ জেতে নাই। এই বন্ধুত্বগুলো আসলে এমনই। ওই যে ডিমারিয়া আরেকজন এদের খুব ঘনিষ্ঠ বন্ধু, কোনের মতো এত ঘনিষ্ঠ না হলেও
অত্যন্ত ঘনিষ্ঠ দীর্ঘকালের বন্ধুত্ব তো। ডি মারিয়া এবার বিশ্বকাপের সবচেয়ে বড় দর্শক। ওরা এভাবেই আসলে জীবনটারে দেখে, যে যত না এটা পেশাদারিত্ব, তার চেয়ে অনেক বেশি আবেগের জায়গা। শেষটা করি আরেকটা ক্লিপ দেখে। ওই যে ভিডিও ক্লিপের কথা বলতেছিলাম, টুইটারে আজকাল দেখি, ওরকম আরেকটা ক্লিপ দিয়ে শেষ করি। এই ক্লিপটাতে আমরা দেখতেছি যে লিওনেল মেসি এক ঝাঁক বাচ্চা কাচ্চা ফুটবলার নিয়ে টিভিতে কিছু একটা দেখতেছে। সেই টিভিটাতে দেখা যাচ্ছে কুন আগুয়েরো আর্জেন্টিনার ফুটবল নিয়ে কথা বলতেছে, ওই ইএসপিএন এর বুম ধরে। কি বলতেছে বোঝার কোনো উপায় নাই, কারণ আমি তো স্প্যানিশ বুঝি না, আর ওখানে সাবটাইটেলও নাই, ওই রিলগুলোতে সাবটাইটেল থাকে না। এখন যাই বলুক, মেসি সেটা শুনে হাসতে হাসতে গড়ায় পড়তেছে, মানে ওর বিশ্লেষণ হচ্ছে না, এমন একটা ভাব। পারেদেস পাশে দাঁড়ানো, পারেদেসরে দেখাচ্ছে আর আসতেছে, দেখো যে কি বলে ও, এরকম একটা ভাব যে কিছু বোঝেও যে বলতেছে এইগুলা। মেসির এই কথাবার্তা শুনে, আচরণ দেখে তার আশেপাশে থাকা জুনিয়ররাও হাসতে হাসতে মনে হচ্ছে লুটায় পড়বে। আমার চোখ গেল এই সময় একটু দূরে দাঁড়ায় থাকা আরেকজনের দিকে। সে হচ্ছে আমাদের জেনারেল ওটামেন্টি। এই লোকটা তাকায় রয়েছে একটু তুলনামূলক নিষ্প্রিয়ভাবে মেসির দিকে। সে মনে হয় হয়তো ভাবতেছিল যে মেসির এই হাসিটাকে আসলেই হাসি, নাকি এই রুমে এই যে আসর জমে গেছে, এই জায়গায় কোন আগুয়েরোকে মিস করার বেদনা। এরকম আসর তো মেসি আর কুনের রুমে চিরকাল জমে। এই কদিন আগে সার্জিও রোমেরো বলতেছিল যে ওদের রুমটা কোনো ক্রমে নব ঘুরায় ঢুকলেই আপনি দেখতেন সবসময় 15-20 জনের একটা আসর জমে আছে, দিনের বেলায়, সন্ধ্যার পরেও। সেই আসরটা আজকে কোন নেই। ফলে এটা নিশ্চয়ই ওটামেন্ডির মতো যারা সিনিয়র মেম্বার, পুরনো জেনারেল, তাদের একটু চোখে লাগতেছে যে এই আসরটা একসময় অন্যরকম ছিল। যাই হোক, শেষ পর্যন্ত প্রত্যাশা করি, প্রাণ থেকে প্রার্থনা করি যে আবারও টিমটা ফাইনালে উঠুক। মেসির ওই শূন্য বেডটায় একটা রাত, দুটো রাত বা 4টা-5টা রাত থাকার জন্য আবারও বিশেষ অ্যারেঞ্জমেন্টে ইএসপিএন এর উপস্থাপক আগুয়েরোকে এনে ওই রুমটায় রাখা হোক। তাহলে কে জানে, বন্ধুত্বের কাছে তো পৃথিবীর অনেক কিছুই হার মানে। এবারের আর্জেন্টিনা ফেভারিট না, কিন্তু বন্ধুত্বের জোরে এবারের আর্জেন্টিনাও তো আরেকটা ট্রফি জিতে যেতে পারে। সেই বন্ধুত্বের জন্য প্রার্থনা থাকলো। সবাই ভালো থাকবেন।